হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে পদ্মজা উপন্যাস সিজন 1 পার্ট 6। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়ে গেছেন। তার চোখ মুখে ছড়িয়ে পড়েছে শঙ্কা। তিনি সবসময় হেমলতাকে ভয় পেয়ে চুপসে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কী ঘটেছে, কেন তিনি এমন কাঠখোট্টা। ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ আছে? কোনো উত্তর নেই। এসব ভাবলে ভীষণ মাথা ব্যথা হয়। অন্য 8-10টা পরিবারের মতোই তারা নয় কেন? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে ডাকেন। পদ্ম, জি আম্মা। আমি হানিফকে খুন করিনি, কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা অবাক হয়। তার মা মিথ্যে বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো। তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা? হেমলতা জবাব না দিয়ে খাওয়া ছেড়ে উঠে গেলেন। পদ্মজার ভাবনা সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় করিয়ে মোর্শেদকে দেখতে পেলেন। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে বলেন, এই সেরি যা হিন্দিকা। জন্মদাতার এমন দূর দূর ব্যবহারে পদ্মজার কান্না হয়। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে আসে। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুল যেতে হয়। 3 বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পুরোনা এক নাগারে বকবক করেই যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খারাপ। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পড়ে দুজন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর 4 জন বলে স্কুলে উদ্দেশ্যে যায়। মালা পড়া শিখিয়ে এসেছিস তো পদ্ম? তার প্রশ্ন অগ্রাহ করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়ির শুদ্ধ ভাষা কথা কইলেও কইতে হইব নাকি? বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে আনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে না, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনি, এ ভাষাতেই কথা বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বাদ দেন। শোন, কাল আমরার বাড়িতে নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলেন, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসব কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছিলেন, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন সাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? তুমি আমার ছবির নায়ক নায়িকা? স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল সুদর্শন অভিনেতা ও লিখন সাহ। দিনটিকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগির একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়লো দেয়ার ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকেই হাতঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাত গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজার সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলেন। পূর্ণা প্রেমা দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আর আম্মা পদ্মজা পাশের ঘরে উঁকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিন কাপড় সেলাই করছেন।
একমাত্র তিনি সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারণে তার পরনের সেলাই করে জামা। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছে বাড়িতে আগুন লেগেছে, তাই ছটকা দিবেন বলে মনস্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলে তার ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকা দেওয়ার পরেই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোরগটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকালবেলা পানি নিতে আসে, একটু পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ি কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবার সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়ার টিউবওয়েল মাত্র 5টা। পদযাত্রার টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে, তার মধ্যে একজন মুন্না। বয়স বেশি না, মাত্র 10। মাহারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার জন্য বা যত্ন করার জন্য কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা নিয়ে দুমুঠো খেতে দেয়। পদ্মজা মোড়ক দিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই কাটে দেখতে পারলো ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে খুশিতে জলজল করে উঠে তার চোখ মুখ। পদ্মজা না বললেই সে বুঝে গেল। আজ ছটকা। দাঁত কেলে হেসে ধুতে পায় এগিয়ে আর মুন্না, হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ করে মুরগটিকে 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্না হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি। আমাদের জন্য দোয়া করবি? করবা বাবা। আচার খাবি? খাইয়াম। কোনো খাবারে ছেলেটা নাও নেই, সে সব খায়। পদ্মজা আবার হাসলো। খাওয়ার কথা শুনলে পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজনে আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালো, তাই? বড় হয়ে আমি তোমার বিয়া করতাম। পদ্মজা বিষম খেলো। দুটো এদিক ওদিক তাকিয়ে দেখলো, কেউ শুনল নাকি? বিয়ে তার কাছে খুব লজ্জাজনক কথা। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে, অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আজ এই পর্যন্তই শেষ। পরের পার্ট চাইলে কমেন্ট করবেন।